কি বুঝেন নাই? কি বুঝেন না? প্রশ্ন বুঝেন নাই? বাংলায় করছি একেবারে, যে একজন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট একটা ধারায় দিয়েছে 5 বছর, আর একটা ধারায় দিয়েছে 5 বছর, মোট কয় বছর? 10 বছর। এখন কোথায় আপিল করবে? এখানে 7 ধারা অনুযায়ী আপনার চিফ জুডিশিয়াল আপনার আপিল হবে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের এগেনস্টে চিফ জুডিশিয়ালের প্রথম শ্রেণী দ্বিতীয় প্রশ্ন করেছেন স্যার, এই প্রশ্ন বোঝার মতো সক্ষমতা লাইফ দেয় কেন? সেটা হচ্ছে এখানে প্রথম শ্রেণীর যে কথাটা বলছে, হ্যাঁ প্রথম শ্রেণী। আপনি আমাদের একটু ক্লিয়ার তারপরে পড়লেন কি এতক্ষণ? আমরা তো ফ্যানটা বন্ধ করে দে। 458 ধারা অনুযায়ী যে দায় বিচার হয়েছে সেকশনে 5 বছর 5 বছর স্যার 35 এর মধ্যে তো বলা আছে স্যার যে যখন একাধিক একটি মামলা একাধিক দণ্ডের পরিচিত রায় দেয় পুরো কোথায় আমাদের ভিতরে বলা আছে সেক্ষেত্রে শোনেন, মানে সমস্যা হয়েছে কি, আমরা মন দিয়ে পড়ি না এবং ইমনের সহিত পড়ি না। পড়ার সময় রব্বিজিৎ ইলমা কয়জনে পড়েন? বলে না, এটা বাচ্চাদের কাজ নাকি? পড়েন কথা কেন? এই যে হ্যাঁ আজকে পড়া হয়নি, এই জন্যই তো এই অবস্থা। আচ্ছা, আমরা আপিল আলোচনা করবো এখন। প্রথম কথা হচ্ছে, এই যে জনাবেরা, নতুন জনাবেরা কারা কারা আছে যারা আজকে আমাকে প্রথম দেখলেন? ইমানের সহিত হাত তুলেন। কয়জন? 1 2। আপনি একবার তুলে নামাইছেন কেন? কি বলে? হ্যাঁ, তারপরে পরিচিত মনে হয়। তাহলে 1 2 3 4 5 আপনি করছেন না? সিপিসি সিআরপিসি। আচ্ছা, এইরকম ক্লাস ফাঁকি দেন কেন? হ্যাঁ, আলোচনা বাদ। এখন আমি কথা বলবো, শুনবেন, মাঝে মধ্যে প্রশ্ন করবেন। এই যে জনাব, কথা বলা যাবে না, আবার কথা কয়। আমি লোক সুবিধার না, কথা বলা যাবে না। আস্তে আস্তে বুঝবেন। আপিল হয় সাধারণত আদেশের বিরুদ্ধে আর রায়ের বিরুদ্ধে, নাকি? মানে রায় তো হলো আমাদের একটা ফাইনাল ভার্ডিক্ট, একটা আসামি বা খালাস পাবে নাকি আপনার সাজা হবে তার। এর বাইরেও আমাদের অভ্যন্তরীণ কিছু বিভিন্ন সময় আদেশ হয়, যেমন জামিনের আদেশ। এরপরে ধরেন আপনি একটা, এই গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে আপনার একটা মামলা, একটা বাস জব্দ হয়েছে, বাসটা আপনি ফেরত চাচ্ছেন, ফেরত চাইলে আপনি একটা দরখাস্ত দিবেন, সে এখানে একটা কি করবে? আদেশ করবে। আবার অনেক সময় আপনি একটা ডকুমেন্ট এক্সপার্টে পাঠানোর জন্য বলবেন যে স্যার এই স্বাক্ষর আমার না, এটা জাল ডকুমেন্ট দাখিল করছে আমার পক্ষ থেকে, তাহলে আপনি এক্সপার্ট করান। মানে এরকমের হয় না বিভিন্ন বিষয়, ওগুলো কি অর্ডার। আর যেটা একেবারেই এই খালাস বা দণ্ড দেয় রায় লেখার মাধ্যমে। রায়ে কি কি উপাদান থাকে এটা তো গত ক্লাসে আমরা আলোচনা করছি। কয়টা উপাদান থাকে ক্রিমিনাল মামলার রায়ে? 3টা। কি বলছে? হ্যাঁ, পয়েন্টস ফর ডিটারমিনেশন, ডিসিশন আর রিজন। সন্দেহ আছে কোনো? এই 3টা যদি থাকে তাহলে ওইটা কিসের মর্যাদা দিবেন? রায়ের মর্যাদা। তাহলে যেটাই হোক, রায় হোক অথবা আদেশ হোক, স্বাভাবিকভাবেই আমাদের মাথায় কাজ করে যে মনে হয় যেন প্রত্যেকটা জিনিসের বিরুদ্ধে আমি আপিল করতে পারবো। কথাকে বুঝে নিন। আপিল তো বুঝি, আপিল মানে কি? আপিল মানে হচ্ছে ওই সিদ্ধান্তটাকে উচ্চ আদালতে, উপরের আদালতে সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ করা, যে আমি সংক্ষুব্ধ, সিদ্ধান্তটা সঠিক হয়নি। এইটাই হলো আমাদের কি? আপিল। তো নিম্ন আদালতের সিদ্ধান্ত, সাবঅর্ডিনেট করে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার
সিআরপিসিতে আর একটা বিধান আছে, সেটা হলো রিভিশন। একটা হচ্ছে আপিল আর একটা হচ্ছে রিভিশন। রিভিশনটা হয় শুধুমাত্র এরর অফ ল, মানে কোনো আইনের ভুল হয়েছে কিনা, ঘটনার বিষয়ে রিভিশনে বিবেচনা করবে না। আর আপিলে দুটো বিষয় চলে, একটা হচ্ছে আইনের ভুল, আইনের বিষয়, আর ঘটনার বিষয়। বোঝা গেছে? আপিলে কয়টা বিষয় আপিল হয়? দুইটা বিষয়, একটা হচ্ছে ফ্যাক্ট অফ ল, ফ্যাক্ট অফ ইস্যু। আর রিভিশনে শুধুমাত্র এরর অফ ল, যে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনগত কোনো ভুল করেছি কিনা, এ পর্যন্ত বুঝছি। তাহলে স্বাভাবিকভাবে রিভিশনে শুধু একটা, আইনগত কোনো ভুল হয়েছে কিনা। আইনগত ভুলের আবার শর্ত আছে, যে ওই আইনের ভুলের কারণে ফেইলার অফ জাস্টিস, ন্যায় বিচার বিঘ্নিত হয়েছে কিনা। কটা শর্ত? দুইটা। আপনি একটা ভুল করছেন, কিন্তু ওই ভুলের দ্বারা ন্যায় বিচার বিঘ্নিত হয় নাই, রিভিশন নট মেনটেনেবল। কটা শর্ত পূরণ করতে হবে? দুইটা। একটা হচ্ছে এরর অফ ল, আমাদের ইংরেজিতে বলে অকেশনিং ফেইলার অফ জাস্টিস। এরর অফ ল, অকেশনিং ফেইলার অফ জাস্টিস, এটা হলে কি হবে? রিভিশন। ক্লিয়ার? এখন স্বাভাবিকভাবে আমাদের মাথায় কাজ করে যে আদেশ দিয়েছে, চল আপিল করি, এরকম একটা বিষয়, মানে কথায় কথায় আপিল। আসলে কথায় কথায় আপিল চলে না, মানে আপিল অ্যাজ অফ রাইট না, অধিকার বলে, কথাটা বুঝে নিয়ে নাকি, অধিকার বলে প্রত্যেকটা সিদ্ধান্ত, সেটা আদেশ আকারে হোক অথবা জাজমেন্ট আকারে হোক, এইটা আপিল করা যায় না। এইটা বলছে 404 ধারায়। কত ধারায় বলছে? 404 ধারায়, যে আইনে কেবলমাত্র আইনে থাকলেই আপিল হবে, আইনে না থাকলে আপিল হবে না। বুঝতে পারছি না পারি নাই? আইনে থাকলে আপিল হবে, আইনে না থাকলে আপিল হবে না। ওকে, এখন একটা জাজমেন্টে কি কি জিনিস হইতে পারে? খালাস নাহলে সাজা। লেখা হয়েছে? ভাই স্যারের কথায় attention। আপনি তো নতুন না, মাঝখানে ঢুকি বলান দিয়েছেন, একটা ক্লাস করে মাঝখানে আবার আসেননি। দ্বিতীয় ক্লাস করেনি, সব মুখস্থ পারবেন না। ওই লেখালেখি করেন না, আগে বুঝে নেন, এবারে যা লিখবেন এটা বই আছে। কোন পর্যন্ত গিয়ে আপনি ডিস্টার্ব করছেন আমারে? কোন পর্যন্ত? রায়ের মাধ্যমে কি করি? এই ম্যাডাম, রায়ে আমরা কি করি? খালাস দেই অথবা শাস্তি দেই। একটু মাথা খাটান, তাহলে অল্পের মধ্যে আমাদের এই আপিলের চাপটা শেষ হয়ে যাবে। তাই যদি আপনি সাজা দেয়, কোর্ট কাউকে সাজা দেয়, তাহলে এই সাজার দ্বারা কে সংক্ষুব্ধ হয়? আসামি সংক্ষুব্ধ হয় স্বাভাবিকভাবে। কিন্তু আরো একটা জিনিস বুঝতে হবে, সাজা দিলে বাদী বা প্রসিকিউশন পক্ষ সংক্ষুব্ধ হইতে পারে। কেমনে হইতে পারে? কম হয়ে গেলে। ঠিক আছে, তাহলে সাজা দিলে আসামিও অসন্তুষ্ট হইতে পারে, আবার বাদীও অসন্তুষ্ট হইতে পারে। কিসের জন্য? যে অপর্যাপ্ত সাজায়। ঠিক আছে, আর খালাস দিলে কে ইয়ে হবে? বাদী। আসামি অসন্তুষ্ট হয় না। এরকম সৎ আসামি বাংলাদেশে নাই, যে খুন তো আমি করছিলাম, তাহলে আমার কেন খালাস দিচ্ছে, আমি এই রায় মানি না নাকি, অথবা আমার অল্প সাজা কেন দিছে, আমাকে যাবজ্জীবন কেন দিল না, এরকম সাধারণত ঘটে না। তাহলে কোথায় আছি আমরা? রায়ে, খালাস, অপর্যাপ্ত দণ্ড আর পূর্ণাঙ্গ দণ্ড। তাহলে পূর্ণাঙ্গ দণ্ডের বিরুদ্ধে কে আপিল করে? পূর্ণাঙ্গ দণ্ড বুঝি মানে পর্যাপ্ত দণ্ড আসামি, আর অপর্যাপ্ত হইলে আসামি করতে পারে আর বাদীও করতে পারে। খালাস হইলে কি করবে? বাদী পক্ষ করবে। ঠিক আছে নাকি ঠিক নাই? তাহলে এই কয়টা গ্রাউন্ডে তো আমার আপিল চলি, এতে কোনো সন্দেহ নাই। কিছু কিছু ক্ষেত্রে দণ্ড হইলেও আপিল করা যায় না, এটা আগে বুঝে নেই। দণ্ড হলেও আপিল করা যায় না, সেটা কততে বলা আছে? 3টা সেকশন, 412, 13 আর 14। এবার বুঝছেন যে আপিল অ্যাজ অফ রাইট না, মানে যেটা প্রথমে বুঝেছি, কথায় কথায় আপিল চলে না।
এখন কখন আপিল চলে না? যদি দোষ স্বীকার করেন, গিলটি প্লি করেন, তাহলে কি হয় না? আপিল চলে না। বুঝছেন? এতই সোজা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা শিরোনাম দেখে পড়ি না চটি বই। এই যে বই পাওয়া যায়, এই পড়বে না, অ্যাডভোকেট হয়ে যাবেন, ওই যুগ শেষ। আমরা শিরোনাম পড়ি, শুধু শিরোনাম ভুল, যে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দিলে আপিল চলে না, ওইখানে শর্ত আছে। এখন একটু পড়েন তো, আগে ওই ধারাটা পড়েন, এরপরে আমরা যাই, দেখি আপনারা বের করতে পারেন কিনা। হ্যাঁ আরো আছে বাবু, পড়েন না একটু, এই বই আনেন নাই না? আজকেই প্রথম ক্লাস, ওদের উচিত যে বই অন্তত মানে ভর্তি হয়েছেন না, এমনি টেস্ট করতে আসছেন। হ্যাঁ আচ্ছা, একটু হেল্প নেন। আমাদের ক্লাসটা একটু ব্যতিক্রম ধর্মী আর কি, সময় লাগবে ধাঁচে আসতে। যারা আসছে এরা আবার ইয়ে করতেছে। পড়ছেন 412 যারা পড়ছেন, আমি প্রশ্ন করবো, এবার উত্তর দেন। এবারে আমি যেটা প্রথমে বলছিলাম, তাহলে ওই কথাই ঠিক যে দোষ স্বীকার করলে আপিল চলে না, এটা কি সব ক্ষেত্রে সত্য নাকি শর্ত আছে? কি কি শর্ত আছে? আর কোনো শর্ত নাই? হ্যাঁ, যদি দোষ স্বীকারের ভিত্তিতে কে সাজা দেয়? দায়রা আদালতের প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। তাহলে কি এখানে কি দ্বিতীয় আর তৃতীয় শ্রেণীর কথা বলছে? বলে নাই। এবার বুঝছেন পড়তে হবে কোন টেকনিক অ্যাপ্লাই করে। খালি আপনি শিরোনাম পড়ে গেলেন, দোষ স্বীকারে দণ্ড হয় না, না এটা সত্য না। দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড হয়, আপিল হয় যদি ওই রায়টা দ্বিতীয় শ্রেণীর দেয় এবং তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দেয়, তাহলে কি হবে? আপিল হবে। প্রথম শ্রেণী আর দায়রা আদালত দিলেও হবে। কখন হবে? এখানে ইংরেজিতে as to the extent or legality of the sentence, extent or legality of the sentence, এটাই বুঝাই কিভাবে? দেখেন চুরি তো চুরি, পেনাল করে কি ভাগ করা আছে যে কলম চুরি করলে 1 মাস আর এই পুকুর চুরি করলে এই 1 বছর? কথা কয় না, ভাগ আছে নাই। বলছি চুরি করলে, আর আপনি একটা কলম চুরি করে দেখেন না, একজনের পকেট দিয়ে, এবারে আপনি বিচার করতে আইসে দোষ স্বীকার করছে, মনে করছে যে কলম চুরি করছি তাই দোষ স্বীকার করি, আদালত কি করবে? হয়তো বা ওই অর্থদণ্ড আছে না 379-তে আছে না, শুধু অর্থদণ্ড দিতে পারে না, 5 টাকার কলম চুরি করছি 50 টাকায় নিয়ে জরিমানা করবে। আমিও পাইছি একটা বিচার, খুব বাবা কলম চুরি কেন করছো, তুই তো জাহান্নামে যাবি, তোর এখনই হাত কেটে দিই। অথবা বললাম যে পুরো 3 বছর সশ্রম কারাদণ্ড আর 10,000 টাকা অর্থদণ্ড। কয়টা কলমের লেগিয়া? একটা কলমের লেগিয়া, 5 টাকার কলমের লেগিয়া 3 বছরে। তাহলে কি আপিল চলবে না? চলবে না। এইটা হলো এক্সটেন্ট, যে সাধারণত দোষ স্বীকার করা হয় কোন আশায়? শাস্তি কম দিবে। আপনি দিয়েছেন ইচ্ছা মতো, দোষ স্বীকার চুরি করছে সাইডে দেব। as to the extent of legality, বৈধতা। বৈধতাটা কি? যেমন দেখেন চুরির ক্ষেত্রে শাস্তি 3 বছর। এখন এইটা বিচার করবে কে? যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার মানে কি দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটও বিচার করতে পারে, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটও বিচার করতে পারে। এখন তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের শাস্তি দেওয়ার ক্ষমতা কয় বছর? 2 বছর। আর সে যদি 3 বছর দিয়ে দেয় আপিল চলবে। এবার বুঝতে পারছি? তাহলে দোষ স্বীকার করলেও কয়টা ক্ষেত্রে আপিল চলবে? 2টা ক্ষেত্রে, as to the extent or legality of the sentence। আর একটা শর্ত কি? যদি ওই দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ডটা দায়রা আর প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কেউ দেয়। এখন বলেন কে কে বুঝেন নাই? বুঝেন নাই? বুঝছেন? তাহলে ওই যে শর্ত, প্রথম কথা বুঝছি যে সকল ক্ষেত্রে খালি রায় দিলেই যে আপিল হবে এটা না, কোনো কোনো ক্ষেত্রে আপিল চলে, কোনো ক্ষেত্রে আপিল চলে না। এরপরে আছে আপনার
পেটি কেসেস, তুচ্ছ বিষয়। তুচ্ছ বিষয় আপনি পরিমাপ করবেন কি দিয়া? সে ধরন কি এটা ধারায় বলছে? হ্যাঁ হ্যাঁ না, এটা বাড়াইছে কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা আগে তো 1 মাস। এখানে কি শর্ত আছে? করেন। কি বলে শর্তটা নেই? বলেন তো, একজনের সেকশনটা পড়েন, যে কোনো একজনের সেকশনটা একটু পড়েন। কোথায় লেখা আছে? না না, আপনি ধারা পড়েন, ধারা পড়েন, ধারা পড়েন। হ্যাঁ, মূল বই পড়েন। বিধৃত থাকে না কেন, হ্যাঁ। আদালত শুধুমাত্র অনধিক 1 মাস কারাদণ্ড দিবে, হ্যাঁ। বা দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী অন্য কোনো ম্যাজিস্ট্রেট। আর লাগবে না। তাহলে 1 মাসের যে ব্যাপারটা, এটা কার জন্য প্রযোজ্য? দায়রা। তাহলে আপনি কি দিয়ে পড়লেন? আমি কিন্তু শুরুতেই বলছি না, আপনার কোনো দোষ না, শুরুতেই কিন্তু আমি বলে দিচ্ছি ওগুলো। দেখছেন আপনার পড়ার মধ্যে কি পরিমাণ গ্যাপ থেকে যেত। আমি শুরু বলতে 1 মাস পড়তেন, যে 1 মাস দিলে, সাজা দিলে তার বিরুদ্ধে আপিল হয় না। কিন্তু সেই 1 মাস সাজাটা কে দিলে? দায়রা দিলে। এখন যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 1 মাস দেয়, আপনি চলবে না? চলবে না? চলবে। দায়রার কথা। 1 মাসটা কার জন্য? দায়রা আদালত। আর 5,000 টাকা কার জন্য? দায়রা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে 5,000 টাকা যদি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেয়, আপিল চলবে। ক্লিয়ার? আর 1 মাস শুধুমাত্র কার জন্য? দায়রার জন্য। কে কে বুঝেন নাই? এত সোজা? না, তাইলে হবে না। হ্যাঁ, সেটাই তো বুঝতে হবে। আইনে তো বলছে যে অমুকে যদি 1 মাস দেয় আর এরা যদি 5,000 টাকা অর্থদণ্ড করে, তাইলে আপিল হবে না। ওরা তো বলবে না, ওরা বললে ফেল করবে কেমনি? ওরা যদি বলে আর আপনারা যদি পারেন, তাহলে এলআরডিসি কিসের জন্য? তাহলে আমার জন্য কেন বসে থাকবেন এতক্ষণ? এ পর্যন্ত বুঝছি। কয়টা হলো? 2টা। ক্লিয়ার? এবারে 414। এইখানে কি সামারি ট্রায়াল? সামারি ট্রায়ালে কত টাকা? 5,000 টাকা। সংক্ষিপ্ত বিচারে কতটুকু আপিল নেই? সামারি ট্রায়াল যে কেউই করতে পারে না, তাকে আগে ইম্পাউন্ড লাগবে, প্রথম শ্রেণীর ইম্পাউন্ড লাগবে, তাহলে সামারি ট্রায়াল করতে পারে। তাহলে আমি কি এই 3টে ধারা বুঝতে পারছি? ইমান এরশাদ বলেন, আপনি তো বোঝেন না কিছু। কি কোনটা জি? বুঝছি জি না বুঝছি জি? তাহলে আবার খেয়াল করি, 412 ধারা মূল ব্যাপারটা কি? দোষ স্বীকার করলে, দোষ স্বীকার করলে সে দোষ স্বীকারের ভিত্তিতে কে শাস্তি দিলে? দায়রা আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কাউকে শাস্তি দেয়, তাহলে সাধারণত আপিল করা যাবে না। আবার যাবে, কখন যাবে? দণ্ডের মাত্রা আর লিগ্যালিটি, বৈধতা, এই 2টা প্রশ্নে করা যাবে। ঠিক আছে? আর দ্বিতীয় আর তৃতীয় যদি হয়, তাহলে দোষ স্বীকার করলেও করা যাবে। এরপরে দেখছি কি ক্ষুদ্র বিষয়। ক্ষুদ্র বিষয় বলতে আমরা কি বুঝছি? দায়রা আদালত যদি 1 মাস দেয়, মাথায় যেন থাকে, আর দায়রা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি 5,000 টাকা অর্থদণ্ড দেয়, তাহলে আপিল চলবে না। আর সামারি ট্রায়ালের মাধ্যমে 5,000 টাকা অর্থদণ্ড করলে তার বিরুদ্ধে আপিল চলবে না। এবার বুঝছি নাকি বুঝি নাই? আচ্ছা, এখন আমরা যে জিনিসটা শুরুতে আলোচনা করতে চেয়েছিলাম,
এটা হলো কি, এই ক্ষেত্রে এই তিনটা ক্ষেত্রে আপিল চলে না। তাহলে আমার প্রশ্ন দিলে কি হবে? আপিল ধরেন চলে না, আমরা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালতই 15 দিন কাউকে সাজা দিচ্ছে, 15 দিন সাজা দিচ্ছে, কত বাজে? আচ্ছা এটি শেষ করে নি। দায়রা আদালত 15 দিন সাজা দিচ্ছে। আপনি এই যে সাজাটা যদি আপনি মেনে নেন, তাহলে আপনি দণ্ডপ্রাপ্ত আসামি, ফৌজদারি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত আসামি। আমরা সামনে জুডিশিয়ারি পরীক্ষা, বিসিএস পরীক্ষা, ভেরিফিকেশন আপনি আটকে দেবেন, আপনি দণ্ডপ্রাপ্ত আসামি। হ্যাঁ, আপনি মনে করতেছেন যে যেহেতু আপিল করা যায় না, তাহলে আপনার কি উপায় আছে? রিভিশন করতে হবে। এই জন্য বলছিলাম আপিল না করলে কি আছে? রিভিশন। সাবঅর্ডিনেট কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা ফর্ম কয়টা? 2টা। এটা হচ্ছে আপিল আর হচ্ছে রিভিশন। সো হতাশ হওয়ার কিছু নাই। আমি আপিল না করতে পারলে আমি কি করবো? রিভিশন করবো, বাই অফ রিভিশন, যে সিদ্ধান্তটা আমার চ্যালেঞ্জ করা যাবে। ওটা যে মেনেই নিতে হবে বিষয়টা তা না, আপিল না করলে রিভিশন করবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি আমরা আমাদের সাধারণত কিছু কিছু ক্ষেত্র আছে যে আমাদের ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে আপিল হয় কার নিকট? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। এটা জানি, এটা কত ধারায়? 407 ধারায়। সবাই একটু বলেন কার রায়ের বিরুদ্ধে? দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে কার নিকট আপিল? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের। এটি কি? এটা হলো দণ্ডের, এটা হলো দণ্ডের ক্ষেত্রে, খালাসের ক্ষেত্রে না। এটা কিসের? দণ্ডের ক্ষেত্রে। যদি তারা কাউকে সাজা দেয়, তাহলে তার বিরুদ্ধে আপিল হবে কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাছে। তাহলে বাকি থাকলো কারা? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আর দায়রা আদালত। আমরা যদি ক্রিমিনাল কোর্টটাকে ভাগ করি, আমরা পড়তেছি কি? ক্রিমিনাল কোর্টের বিষয় পড়তেছি না? তাহলে ক্রিমিনাল কোর্টের নিম্ন স্তরে কে আছে? তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। তার উপরে কে? দ্বিতীয়। তৃতীয় এবং দ্বিতীয় এর রায়ের বিরুদ্ধে কার নিকট আপিল করবো? এরপরে আরেকটা ধাপে উঠি, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। আর ওদিকে জয়েন্ট সেশন জাজ, তার রায়ের বিরুদ্ধে কোথায় করবো? এইখানে ভুল কনসেপশন। 5 বছরটা শুধু যুগ্ম দায়রার জন্য, আর প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের জন্য কোনো বছর নাই। এটা ভালো করে পড়ে দেখেন। ওইখানে বলা হয়েছে মানে তার রায়ের বিরুদ্ধে সেশন কোর্টে। আর জয়েন্ট সেশন জাজের ক্ষেত্রে বলা হয়েছে 5 বছরের কম দিলে দায়রায়, 5-এর ঊর্ধ্বে দিলে হাইকোর্ট বিভাগে। বুঝতে মনে হয় পারিনি, বুঝছেন? ওই যে 5 পেজের তো শুরুতে 5 লাগাইছি, আপনি 5-5-10 লাগাইছি, 10 দিয়ে মনে হয় যে ওই সেশনের সাথে লাগাইবেন। ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে কোনো বিষয় নাই। যেমন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি 2 ধারায় 3-6 বছর দেয়, তাহলে কই হবে? চিফ জুডিশিয়াল। ও যাই দেব, ওর রায়ের বিরুদ্ধে, ওর ক্ষেত্রে বছর বিষয় না। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রেও বছর বিষয় না। 1 দিন দিলেও দায়রায়, 10 বছর দিলেও দায়রায়। ক্লিয়ার? তাইলে আমাদের অ্যানসার তো দায়রাই ছিল না, অনেকে বলছে যে হাইকোর্ট। যে বলছেন মুকদ্দর যদি বলে থাকেন তাহলে আপনি ঠিক আছেন। হ্যাঁ, ক্লিয়ার। আর যুগ্ম দায়রার জন্য 5, যুগ্ম দায়রার জন্য 5-এর ঊর্ধ্বে হলে হাইকোর্ট বিভাগ। আবার এখানে শর্ত আছে। শর্তটা কি? ম্যাজিস্ট্রেট যদি পেনাল কোডের 124-এর এ ধারায় কাউকে সাজা দেয়, সেটা 1 মাসের দিল হাইকোর্ট, সরাসরি। সেখানে আবার বছর নাই। কে বোঝেন না এই কথাটা? হ্যাঁ, রাষ্ট্রদ্রোহিতা এটা আইন নির্ধারণ করে দিচ্ছে, এর মধ্যে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, ওই ধারায় 124-এর এ। বুঝতে পারছি? কে বোঝেন নাই? আপনি বুঝছেন? কি বুঝছেন বলেন? শহীদ বললেন ওই পুরোটা বুঝলেন কি? জয়েন্ট সেশন জাজের রায়ের বিরুদ্ধে কার নিকট আপিল করব, এই বুঝলেন? বলেন তো আপনি কি বুঝলেন?
আমার প্রশ্ন হলো একটা, জয়েন্ট সেশন জাজের রায়ের বিরুদ্ধে কার নিকট আপিল করবো? উত্তর হয়েছে না? এটা ইয়েস, আপ টু 5 ইয়ার্স, 5 বছর পর্যন্ত হলে দায়রায়, 5-এর ঊর্ধ্বে হইলে হাইকোর্ট বিভাগ। বুঝি নাই মনে হয়। এবারে আসি এখন 35-এর ধারা, এটা পরে নামাজ পড়তে যাবো। 35-এর ধারা, ওই যে বলছে যে 35-এর ধারায় কি আছে ইউএনের সাথে বুঝবেন। একজন ওখানে বলা আছে যে একাধিক ধারায়, আমরা চার্জ পড়াইছি না পড়াইনি? সেখানে কি দেখছি আমরা, একটা মামলা বিচারে একাধিক ধারায় চার্জ ফ্রেম করতে পারে। এটা গদে ক্লাসে পড়াই গেছি, ইমানের শীত পড়াইছিলাম না, ইমানে ঘাটতি ছিল, ইমানের শীত পড়াইছি। একই ট্রাইলে একাধিক ধারায় চার্জ গঠন করা যায়। এখন ধরেন একজন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সে কারে কারে যেন বিচার করেছিলাম 143, প্রথমে কি করছে, আনলফুল অ্যাসেম্বলি করছে, এরপরে রায়োটিং করছে, দাঙ্গা করছে, তারপরে পুলিশ মারছে, পুলিশের যেন তেন ভাবে মারে নাই, গুরুতর আঘাত করছে। এখন তার বিরুদ্ধে কয়টা ধারায় চার্জ ছিল? 3টে ধারায়। 3টা ধারাই প্রমাণিত হয়েছে। ধরে নেন 3টা ধারার সর্বোচ্চ শাস্তি, একটা ধারা 10 বা 7 বছর, আর একটা ধারায় 5 বছর, আর একটা ধারায় 7 বছর, তাহলে 3 ধারায় টোটাল শাস্তি কয় বছর? হাইয়েস্ট 7, 7 আর 5। আর বিচার করতেছে কে? বিচার করতেছে কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তার জন্য শর্ত কি? তার জন্য শর্ত হচ্ছে আপনি একাধিক ধারায় শাস্তি দিতে পারবেন, তবে আপনার মূল ক্ষমতা দ্বিগুণের বেশি না। এবার বুঝছি না বুঝি নাই? মূল ক্ষমতার দ্বিগুণের বেশি হবে না। তার মানে আপনি যদি মনে করেন এইখানতে দেবেন 3, এইখানতে দেবেন 3, আর এইখানতে দেবেন 4, 3, 3, 6 আর 4, 10। আর যদি 29-এর সি অনুযায়ী স্পেশালি এম্পাওয়ার থাকে, তাহলে 7 গুণে 14। এবার বুঝছি, জয়েন্ট সেশন জাজ কে? যুগ্ম দায়রা জাজ। সে কত বছরের সাজা দিতে পারে? 10 বছরের। এই ক্ষেত্রে নামটা উল্টেই পড়া লাগবে। এখানে যে 10 দুগুণে 14, বুঝেন নাই কথাটা? 10 দুগুণে 14, এটা হলো সিআরপিসির নামটা। কারণ বলা আছে কি, আপনার যে মূল শক্তি এর ডাবলের বেশি দিতে পারবেন না, তবে সেই ডাবল যেন 14-র উপরে না হয়। তাহলে এই সুবিধাটা কে নিতে পারবে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কারণ সে যদি স্পেশালি এম্পাওয়ার্ড হয়, তাহলে তার জন্য 7 গুণে 14 ঠিক আছে, দ্বিগুণ। যদি স্পেশালি এম্পাওয়ার্ড না হয়, তাহলে 5 গুণে 10। কিন্তু জয়েন্ট সেশন জাজ সে তো 10 গুণে 20 পারবে না। কত পারবে? 10 গুণে 14। এবার বুঝছেন? কে বুঝেন নাই? এই যে বলছি 10 গুণে 14, 10 গুণে 20 না। ক্লিয়ার? এইখানে হচ্ছে গিয়া যে জয়েন্ট সেশন জাজ যখন কাউকে পানিশমেন্ট দিল একাধিক ধারায় ফর দ্য পারপাস অফ আপিল, সবগুলো মিলে একটা কনজিকিউটিভ সেন্টেন্স কাউন্ট হবে। মনে করেন ধরেন একটা ধারা দিল 5 বছর, জয়েন্ট সেশন জাজ কত পারবে? হাইয়েস্ট 14। এখন ধরেন একটা ধারায় দিল 5 বছর, আর একটা ধারায় দিল 3 বছর, 5 আর 3 কত হয়েছে? 8। এই ক্ষেত্রে আপিল কোথায় হবে? এক্ষেত্রে দায়রা হবে না, এক্ষেত্রে হাইকোর্টে হবে। সে যখন একাধিক ধারায় সাজা দিবে, সবগুলোকে যোগ করে ধরে নিতে হবে যে একটা ধারায় সাজা দিয়েছে, 5-এর অধিক হইলেই তখন হাইকোর্ট বিভাগে। বুঝতে পারছি? ওইটা মার্জ হবে না। যেমন সাজার ক্ষেত্রে বড়টা ছোটর মধ্যে ঢুকে যায়, যদি আদালত না বলে দেয়, যে একটার পর একটা চলবে না একসাথে চলবে, উল্লেখ করে না দিলে বড়টা ছোটর মধ্যে ঢুকে যায়। কিন্তু এই ক্ষেত্রে আপিলের ক্ষেত্রে এটা হবে না, আপিলের ক্ষেত্রে যোগ হয়ে যাবে। কে কে বোঝেন না এই কথাটা? আপনি বুঝছেন? ক্লিয়ার? প্রশ্ন থাকলে বলেন, নামাজে যাবো। আবারও বলছি, অনেক মনে বুঝেন নাই। আমাদের সিআরপিসিতে বিধান আছে, একজন ম্যাজিস্ট্রেট, একজন বিচারক, দায়রা আদালতের সেশন জাজ এবং এডিশনাল সেশন জাজ, তারা আইন নির্ধারিত যে কোনো দণ্ড দিতে পারবে। তাদের ক্ষেত্রে কোনো ডাবল নাই। এইটা আগে মাথায় রাখতে হবে, এই থিওরিটাকে মাথায় রাখতে হবে। কি থিওরি বলেন তো?
সেশন জাজ এবং এডিশনাল সেশন জাজ তারা আইন নির্ধারিত যে কোনো দণ্ড দিতে পারবে। এটা ক্লিয়ার? তাহলে দণ্ডের ক্ষেত্রে বাধা আছে কার, সীমাবদ্ধতা কার? জয়েন্ট সেশন জাজের আর ম্যাজিস্ট্রেটদের। ঠিক আছে, তাদের জন্য কি প্রযোজ্য? যে তারা তাদের ক্ষমতার দ্বিগুণ এর বেশি দিতে পারবে না। তা দ্বিগুণ, এখন তাহলে জয়েন্ট সেশন জাজের ক্ষমতা আছে কত? 10। ওইখানে আবার দ্বিগুণ বলতে 20 না, দ্বিগুণটা কত পর্যন্ত গিয়ে থামবে? 14 পর্যন্ত। এবার বুঝছেন? একটু প্যাচ আছে, মানে দ্বিগুণ দিবেন, ওই দ্বিগুণ সরল ভাবে যাবে না, দ্বিগুণ যাবে কত পর্যন্ত? 14 পর্যন্ত। ক্লিয়ার? সাধ্য করে 14 সাধ্য করে 14 তো হয়েই গেছে, সেখানে তো ঝামেলা নাই। 10 দ্বিগুণে 14। বিষয়টা আরেকটু ভাবে যদি বুঝাই, যেমন আপনার বাক স্বাধীনতা আছে, আপনি যা খুশি তাই বলতে পারবেন, তবে এর বিরুদ্ধে বলা যাবে না। ক্লিয়ার নাকি? আপনি যা খুশি তাই শাস্তি দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ডাবল শাস্তি দিবেন, তবে 14 বছরের বেশি হবে। এই তো কথা। আপনি আপনার ক্ষমতার কত দিতে পারবেন? ডাবল দিতে পারবেন, কিন্তু 14 বেশি না। সে ডাবল যেন 14 কাভার না করে। তাহলে ঝামেলায় পড়ে কে? কথা বুঝতেছেন না? ঝামেলায় পড়ে কে? যুগ্ম। কারণ প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, সে তো 5 দ্বিগুণে 10, 14 ক্রস করতেছে না। দ্বিতীয় শ্রেণীর 3 দ্বিগুণে 6, 14 ক্রস করতেছে না। তৃতীয় শ্রেণী 2 দ্বিগুণে 4, 14 ক্রস করতেছে না। তাই 14 সাথে ঝামেলাটা হয় কার? যুগ্ম। 10 দ্বিগুণে 14। এবার বুঝছেন?